সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লেখক ও উপস্থাপক ইকবাল খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনার বই সম্পর্কে যদি বলতে চাই যে 150টি বই লিখে আপনি বিরল এক মাইল ফলক আসলে স্পর্শ করার এই মুহূর্তে রয়েছেন, যেটি আসলে অনেকের জন্যই আসলে সাধন করাটা খুব দুষ্কর এবং আপনি সেটা করে দেখিয়েছেন। সো এই অনুভূতি সম্পর্কে জানতে চাই, অনুভূতিটা কেমন এবং কিভাবে সম্ভব হলো? অনুভূতি আসলে খুব কষ্টসাধ্য, কারণ যেমন শীতের দিনগুলোর কথা যদি আমি বলি, আমার খুব প্রিয় সময়। কিন্তু যখন থেকে আমার বই বের হওয়া কিংবা লেখক জীবন শুরু হয়েছে একেবারে পুরোদমে, তখন থেকে আমার এই প্রিয় অপ্রিয় সব হারিয়ে গেছে জীবন থেকে। যেমন সামনে যখন বইমেলা থাকে, তখন এই লেখার প্রতি যে মনোযোগটা সেটা থাকতে হয়। আড্ডা দেওয়া কিংবা প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, খুব জরুরি কথা বলা ছাড়া তেমন কোনো যোগাযোগই থাকে না, অনেকটা অসামাজিক হয়ে পড়ার মতো বিষয়। যে কারণে বইয়ের সংখ্যা, হ্যাঁ, বইমেলায় 150 পূর্ণ হবে, এখন পর্যন্ত প্রকাশিত 140টি, কিন্তু 10টি নতুন বই যখন আসবে তখন 150টি হবে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, বই প্রকাশের 25 বছর পূর্ণ হবে আমার 2026-এ। প্রথম বই বের হয়েছিল 2001 সালে, সেই হিসাবে 2026-এ 25 বছর পূর্ণ হবে এবং 150 বই হবে। তো এটা বইয়ের সংখ্যা এবং নিজের শেষ পর্যন্ত যখন বইটা বের হয় একটা আনন্দের অনুভূতি তো কাজ করেই, কিন্তু এর আগের জার্নিটা খুব কষ্টের, খুবই কষ্টের। তখন আসলে অনেক সময় তো মানুষ থেমে যায়, কিন্তু আপনি নিজেকে কিভাবে মোটিভেট করেছেন? এখন এই কাজটা আমার, যেমন আমাকে যদি বলা হয় যে একটা বড় বিল্ডিং বানাতে, যেটা ইঞ্জিনিয়াররা করেন কিংবা অন্য বিজ্ঞানীরা যে কাজগুলো করেন, সেগুলো তো আমি পারবো না। এটা আমার কাজ, আমি পারবো। ভালোবাসার আসলে কাজ, এই কারণে আরো বেশি পেরেছেন। হ্যাঁ, তো এখন আমি যেহেতু এটা পারি, আমি যেহেতু পারবো, কখনো কখনো আলসেমি তো লাগতেই পারে। সেই আলসেমিটাকে পরিত্যাগ করতে হয় বা পরিত্যাগ করি। কখনো মনে হয় যে একটু আয়েশ করি, সেটা হয়তো করা হয় না। অথবা কখনো কখনো মনে হয় যে আজকের দিনটা ওইভাবে লেখা হলো না, টার্গেট পূরণ হলো না, অথবা যা লিখতে চেয়েছি সেটা লেখা হলো না, সেটা খুব মন খারাপ নিয়ে ঘুমাতে যাই। মোট কথা একটা অপূর্ণতা থেকেই যায়, পারি বা না পারি, ওই মাথার মধ্যে ওই চাপটা থেকে যায় যে আমার পারা উচিত ছিল, একটা দিন চলে গেল, এরকম একটা ব্যাপার কাজ করে নিজের মধ্যে। আচ্ছা, 2001 সালে আপনার প্রথম বই প্রকাশিত হয়েছিল, তখন কি মনে হয়েছিল 2025 সাল থেকে শেষ করে 26-এ পদার্পণ হবে এবং আপনার এতগুলো বই প্রকাশিত হবে বা করবেন, এরকম পরিকল্পনা ছিল তখন? মানে আসলে আমাদের আসলে কারোই ওইভাবে পরিকল্পনা করে কাজ করা হয় না। তবে একটা সময় গিয়ে মনে হয়েছে, আমি আমার সম্পর্কে জানি তো, যে আমি লেগে থাকতে পারি। আমার কাছে মনে হয়েছে আমি পারবো, কারণ আমার সমসাময়িক অনেকেই লেখালেখি ছেড়ে দিয়েছেন, অনেকের হয়তো 5টা 6টা করে বই বের হতো, এখন একটাতে নেমে এসেছে। টানা 10-11 বছর 10টার অধিক বই বের হয়, এটা কারো, আর এই রেকর্ডটা বাংলাদেশে অন্তত কারো নেই। এটা দারুণ একটি বিষয়, আসলে এটা ধৈর্যেরও বিষয় এবং সেই অনুযায়ী যে এবং পাঠকের যে আপনি মনটাও রাখতে পারছেন এবং পাঠক আপনাকে পছন্দ করছে বলেই কিন্তু আপনার বইয়ের চাহিদাটা আছে, এই কারণে আপনি লিখছেন এবং তাদেরকে উপহার দিচ্ছেন, এটাও কিন্তু একটা বড় পাওয়া। আচ্ছা, একজন লেখক হিসেবে আপনার কি মনে হয়, আপনি কতটুকু সার্থক বা কতখানি সার্থক? অন্তত এটুকু বলতে পারি, যদি আমরা একটু গানের কথা বলি, একটা সময় এমন হয়েছে কোন কোন শিল্পীর প্রতি বছর 20টা 30টা করে অ্যালবাম বের হয়েছে। সেই শিল্পীদের এখন প্রকাশনার দিকে যদি আমরা তাকাই, বছরে একটা গান বের হয়, ভিডিও বের হয়, এইটুকু। তার মানে ওই যে চাহিদাটা, ওই চাহিদাটা কোথাও না কোথাও কমে এসেছে, অথবা অর্থলগ্নি করছেন না কেউ কেউ প্রতিষ্ঠানগুলো, তিনি থেমে যেতে বাধ্য হয়েছেন অথবা কমিয়ে দিতে বাধ্য হয়েছেন। আমার যেহেতু সেটা হয়নি, এত দুঃসময়ে, অর্থাৎ বই মানুষ পড়ে না, বইয়ের বাজারটা সেইভাবে নেই, সেই 20 বছর আগের বাজারটা কোনোভাবেই নেই। যেভাবে আমরা আশার কথা শোনাই না কেন, হতাশা থেকেই যায় যে ওইভাবে আমরা বই পড়ার পিছনে সময় দেই না, বা বই প্রকাশটাও সেভাবে করতে চান না প্রকাশকরা, কারণ যেহেতু পাঠক কমে গেছে। সেখানে বইটা প্রকাশ হচ্ছে, বইটা অবশ্যই প্রকাশকরা রেখে দিচ্ছেন আলমারিতে, কারো না কারো হাতে যাচ্ছে বলেই পরের বছর তারা বইটা প্রকাশ করছেন, কারণ এখানে একটা কমার্শিয়াল ব্যাপার জড়িত থাকে। সেই জিনিসটা যখন ফুলফিল হয়, তখনই কিন্তু পরের বছর আরেকটা বই চাওয়া হয় লেখকের কাছে। তো ইত্যাদি দিক বিবেচনা করে আমার যখন বই বের হচ্ছে, আমি বলবো যে আমার সার্থকতার জায়গায় আমি আছি, সেটা কম কিংবা বেশি। এই যে 150টি বই, সেখান থেকে যদি বলা হয় যে সবচেয়ে বেশি কোন
বইটি বা কোন বইগুলো আপনাকে খুব বেশি স্পর্শ করেছে বা আপনার খুব কাছের? আমি যদি বলি, আমাকে যদি মানুষ আলাদা করতে চায় বা আমার যদি দুইটা বই পড়তে চায়, একটা বই পড়তে চায় যে এতগুলি বই পড়তে পারবো না, একটা বা দুইটা বই পড়বো, এমন বই যেগুলো আছে, যেমন একটা বই আমার 100তম বই যেটা ছিল বতক। বতক মানে হচ্ছে রাজহাঁস বা হাঁস, আচ্ছা, রাজশাহী অঞ্চলের শব্দ এটা। শব্দটা। এই বইটা আমার খুব গুরুত্বপূর্ণ বই, কারণ এই গল্পটা আমি জানি যে হয় না যে একজনের গল্পের সঙ্গে আরেকজনের গল্প মিলে যায়, কিন্তু আমাদের যখন খুব স্পেশাল আইডিয়া থাকে এটা কারোর সঙ্গে মেলে না। আপনি দেখবেন মাঝারি মানের আইডিয়াগুলো অনেকের সঙ্গে মিলে যায়, স্পেশাল আইডিয়াগুলো সচরাচর মেলে না। তো এই গল্পটা কখনোই কারোর সঙ্গে মিলবে না, আমি বলতে পারি আরো 100 বছর পরেও কারোর সঙ্গে মিলবে না এটার গল্প যেভাবে সাজানো হয়েছে। কিন্তু এটা কিন্তু ব্যবসায়িকভাবে একেবারেই সফল না, কারণ এর নামটাও মানুষ বুঝতে পারেনি, ভিতরে কি গল্প থাকবে সেটাও মানুষ ওইভাবে অনুমান করতে পারেনি। কিন্তু আমি বলবো যে এটা স্পেশাল বই আমার জন্য, পাঠকের কাছে সেভাবে যায়নি, কারণ ওইভাবে যদি ব্যবসায়িক অর্থের দিক থেকে বলি যে ওইভাবে ব্যবসা সফল বই সেটা না, কিন্তু গুরুত্বপূর্ণ বই। আচ্ছা, এই বইয়ের বিশেষত্বটা একটু জানতে পারি? আমিও খুব ইন্টারেস্টেড বইটা আসলে শোনার পরে। এখন মনে হচ্ছে যে আসলে বইটার ভিতরে কি আছে, এই বইটা কেন আপনার এত কাছের? আমি খুব ছোট করে যদি বলি যে মাত্র বিয়ে হয়েছে এমন একজন মেয়ে বা নববধূ, সে মানে তার কিছুদিন পর পর একটা সমস্যা হচ্ছে, সে ঘন ঘন বমি করছে, তো সন্দেহ করছে যে মাত্র বিয়ে হয়েছে তার এই সমস্যাটা কেন, বা আগে কারোর সঙ্গে সম্পর্ক ছিল কিনা। তখন ঢাকায় থাকে তারা, তার স্বামী সহ। একটা সময় যখন তার সন্দেহ তীব্র হয়, তাকে গ্রামে নিয়ে যায়। ওইখানে গিয়ে দেখে সে শুধু বিলের পার চলে যায়। তো বিলের পার চলে যায়, সে মনে করে যে অভিসারে যায় কারোর সঙ্গে। শেষ পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে, দীর্ঘ গল্পের পরে একবার শেষটা আমি বলছি, এতদিন পর বলে ফেলতে সমস্যা নেই, কারণ এতদিন আমি বলতাম না এই গল্পটা, কারণ আমি চেয়েছি যে মানুষ পড়ুক। শেষ পর্যন্ত যেটা হয়, জানা যায় তার যখন বিয়ে হয় তার একটা হাঁস ছিল। যখন বিয়ে হয়ে যায় তখন তার বাবা মা, তার এতটাই কাছের হাঁসটা ছিল এরকম যে তার পাশে এসে বসে থাকতো, কিন্তু তার যখন বিয়ে হয়ে যায়, শহরে চলে যায়, এই হাঁসটা সে কি করবে, হাঁসটা তার বাবা মা কি করবে। তখন যখন তারা ঢাকা থেকে আসে, তখন এই হাঁসটা জবাই করে খাইয়ে ফেলে তাদেরকে মাংস। সেটা সে জানতো না যে হাঁসের মাংসটা, তার প্রিয় হাঁসের মাংসটা খাওয়ানো হয়েছে। সে যখন জানতে পারে, তখন মানে তার যে অনুভূতি, সে আর কোনো কিছু খেয়ে আর পেটে রাখতে পারে না, সে বমি করে ফেলে বা অস্বাভাবিক পরিস্থিতি তার। শেষ পর্যন্ত আমি শেষটা না হয় না বললাম, কিন্তু গল্পের ধারাটা হচ্ছে এটা যে এই হাঁসের মাংসটা খাওয়ার কারণে, এবং তাকে না জানিয়ে খাওয়ানো হয়, কারণ সে জানলে খাবে না, কিন্তু মা এই কাজটা করেছেন এই জন্য তার বিয়ে হয়ে গেছে, হাঁসটাকে কে দেখবে, তাকে শুধু খোঁজে হাঁসটা। তো মোটামুটি একটা টুইস্ট রেখেছেন আপনি, এটার কারণে হয়তো বা এই বইটি আমাদের প্রোগ্রামের মাধ্যমে যারা দেখছেন তারা হয়তো বা এই বইটি খুঁজবেন এবং তারা পড়বেন অবশ্যই। আমারও নিজেরও খুব ইন্টারেস্ট ফিল হয়েছে নামটা শুনে, আসলে এই জন্যই আপনার কাছে কাহিনীটা জানতে চাওয়া। আচ্ছা, আপনার লেখার রুটিন সম্পর্কে একটু জানতে চাই। রুটিন প্রয়োজনে বলতে, যেমন এটাকে খুব অন্যভাবে দেখা হয়, ক্ষেত্র বিশেষে এরকম বলা হয় যে লেখকের আবার প্রয়োজন কিসের, কিন্তু যখন একজন শিল্পী একেবারে মূল ধারায় গিয়ে গান করেন, তখন কিন্তু দর্শক চাহিদার কথা মাথায় রাখতে হয়, যারা অ্যালবামটা প্রকাশ করবে, গান প্রকাশ করবে, তাদের কথা মাথায় রাখতে হয়। ঠিক এভাবে আমার এখন যে জায়গাটায় আসা, যে প্রতি বছর বই মেলায় বই বের হয়, বই মেলা ছাড়াও বই বের হয়, এখন একটা চাপ কিংবা চাহিদার চাপ কিংবা যে প্রতি বছর বই দেওয়ার যে চাপটা, এটা তো থাকে। তো থাকার পরে আমি আসলে এই চাপটা সামাল দিতে গিয়ে যতটুকু লেখা দরকার লিখি, আবার এমনিতে লেখা থাকে, যেমন পত্রপত্রিকায় লিখি, আমি নিজের জন্য লিখি বিভিন্নভাবে। ঠিক আছে, রুটিনটা আসলে সেভাবে মেনটেন করা হয় না, যখন যেমন প্রয়োজন। আচ্ছা, লিখতে গিয়ে কখনো আপনার এরকম হয়েছে রাইটার্স ব্লক যেটা আমরা বলি, অর্থাৎ লিখতে গিয়ে আটকে যাওয়া, এটাকে কখনো ফেস করেছেন কিনা? এটা তো মাঝে মধ্যে হয়, কিন্তু এমন না যে। তখন কাটিয়ে ওঠেন কিভাবে? কাটিয়ে উঠি এভাবে যে আমি একটু সময় নেই বলতে একবার লেখা ছেড়ে দিয়ে অনেকদিন গ্যাপে থাকি এরকম না। আবার এমনও হয়, যেমন কিছুদিন আগে আমি একটা বই শেষ করলাম, সে বইটা যখন, এটা রহস্য উপন্যাস, লাশবাহী লোহার ভ্যান, সেটা কথা প্রকাশ থেকে বের হবে। একটা পর্যায়ে গিয়ে গল্পটা মিলছে না, কিন্তু আমার লেখার ধরনটা এরকম,
অনেকের সঙ্গে যখন আমি কথা বলি, অনেক লেখকের সঙ্গে, তারা বলে যে যখন গল্প মিলানো নিজের মতো লিখতে থাকি, পরে এডিট করে নিব। আমার লেখাটা এরকম যে এইটা আমার শেষ লেখা। শেষ লেখা বলতে যে এটার পর কোনো এডিট দরকার হবে না। কেন? কারণ আমি এখন যে মুডে আছি সেটা 6 মাস পরে হয়তো থাকবো না, বা 1 মাস পরে আমার মনোযোগটা এই জায়গায় থাকবে না। যে কারণে এইটা যতক্ষণ আমার মন মতো হচ্ছে ততক্ষণ আমি এখানে আটকে থাকবো, চেষ্টা করতে থাকবো। তারপর আমি যখন এই পাণ্ডুলিপিটা জমা দিলাম, আরো কয়েকটা বই পড়লো আমার আশপাশে যারা, কারণ যাদেরকে আমি পড়াই প্রথমে, বিশেষ করে আমার বউকে আমি পড়াই, সে বললো যে এই বইটা তার এই কয়েকটার তুলনায় বেশি ভালো লেগেছে। এটা তখন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জায়গায় গিয়ে গল্প আর মিল ছিল না, আমার ভালো লাগছিল না, আমি সময় নিচ্ছিলাম, সেটা সার্থক হয়েছে এবং ভালোটাই আমি হয়তো লিখেছি, নয়তো তো পাঠক হিসেবে সে সমালোচনা করতো। আচ্ছা, বইয়ের নাম নির্বাচনে কিভাবে আপনি সেটা নির্বাচন করে থাকেন? নাম নির্বাচনের বিষয়টা এরকম থাকে যে এখানে আমার যে নীতিটা আমি অবলম্বন করি সেটা কারোর সঙ্গে মেলে না। যেমন আমি যখন কারোর সঙ্গে কথা বলি তখন তারা বলে যে একই নামে একাধিক বই হতে পারে। এটা যদি আমার মাথায় কেউ বন্দুক ঠেকায় তবু আমি বলবো যে এইটাতে আমি একমত না। কেন একমত? আপনি দেখেন হুমায়ুন আহমেদের যে কবি বইটা, আবার তারাশঙ্করের কবি বইটা, যখন আপনি কথা বলতে যান, এটাকে আমরা কিন্তু কথা বলছি হুমায়ুন আহমেদের কবি নিয়ে, এটা আলাদা করে বলতে হয়। আমি কথা বলছি তারাশঙ্করের কবি নিয়ে, আলাদা করে বলতে হয়। আমি বলবো আমার আপনার নাম, এটা ক্রিয়েটিভিটির এখানে জায়গা নেই, আবার বাবা মা রেখেছেন, একই নামে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব হয় না। এমনকি গ্রামে যখন কয়েক জনের নাম একই নাম থাকে দ্বন্দ্ব হয়। কিন্তু যখন ক্রিয়েটিভিটির জায়গা আছে তখন আমি কেন এমন কিছু ভাববো না যেটা কারোর সঙ্গে মেলে না। যেমন আমি এইটুকু বলতে পারি, আমার কোনো বইয়ের নাম আমি 10 বার সার্চ করি ইন্টারনেটে যে এই নামে কোনো বই আছে কিনা। আবার যেমন কথার কথা, যেমন এই যে বইটার নাম আমি বললাম যে লাশবাহী লোহার ভেন, হয়তো লোহার ভেন নামে কোনো বই থাকতে পারে, কিন্তু আপনি যে আগে একটা শব্দ অ্যাড করেছেন একটু ডিফারেন্ট। ঠিক। আপনি যখন এক শব্দের কোনো নাম ব্যবহার করবেন তখন এটা কারো না কারোর সঙ্গে মিলতে পারে, কিন্তু আপনি যখন নিজের মতো করে আরেকটা কোনো শব্দ ব্যবহার করবেন তখন মিলবে না। যেমন আমার আরেকটা বই এবার খুনি ওতপেতে ছিল, অন্তত এই নামে কোনো বই নেই। খুনি নামে থাকতে পারে বা ওতপেতে ছিল, আসলে একটু আপনি ডিফারেন্ট রাখার চেষ্টা করেন যাতে আসলে আপনার যে ইকবাল খন্দকার যেন নামটি শুনেই মানুষ বুঝতে পারে যে অমুকের লেখা, বা নামটি ওই বইয়ের নাম যখনই কেউ বলবে হয়তোবা কবির নামও বলার প্রয়োজনে ওনারা বুঝে যাবেন, এরকম একটা ব্যাপার। আপনার ইথিক্সটা একটু ডিফারেন্ট, বাট একদম আমার বইয়ের নামের ব্যাপারে কারোর সঙ্গে মিলে যাবে, একই নামে একাধিক বই হতে পারে, এইটাতে আমি কখনোই একমত না, কখনোই না। কবিদের লেখকদের মনে হয় এরকমই হয়, একটু ডিফারেন্ট থিংকিং থাকে আসলে। এমন হয় না। যেমন আমার অভিশপ্ত স্টেশন অনেক বেশি পপুলার হওয়া বই, আমার অভিশপ্ত স্টেশন, কিন্তু আমি বাজারে দেখেছি এর 5 বছর পরে একই নামে বই কয়েকটা এসেছে। এখন তারা যদি ন্যূনতম সার্চ করতেন কিংবা জানতেন, তাও এত বড় প্রতিষ্ঠান থেকে এসেছে এটা কিন্তু জানার কথা। যখন বড় একটা প্রতিষ্ঠান থেকে অ্যালবাম আসে বা সিনেমা আসে সবাই কিন্তু জানে, এই লাইনের মানুষগুলো জানে। তো যদি এইটা হয়, যদি কবি লেখকরা যদি এটা বলেন যে একই নামে একাধিক বই হতে পারে, তাহলে তিনি তো আরেকজনের নাম নিবেনই। আর এখানে আরেকটা বিষয় কাজ করে, যিনি বলছেন যে একই নামে একাধিক বই হতে পারে তাকে যদি বলা হয় আপনি এই নামটা কেন দিলেন, তখন তিনি বলেন না এই গল্পের সঙ্গে এই নাম ছাড়া যায় না। তো একই নাম যখন আরেকজন ব্যবহার করেছে তার গল্পটা তো আলাদা, তাহলে ওই নামে ওই গল্পে ওই নাম কিভাবে গেল? গল্প আলাদা, তাইলে আপনি কিভাবে বলছেন যে এই নামে অন্য নাম যায় না, এটাই ডিমান্ড করে? তো এটা তো হবে না। যেমন একটা সিনেমা কিছুদিন আগে আমি যখন দেখলাম, এই সিনেমার নামে বাংলাদেশে বই হয়েছে, এই লেখককে আমি বললাম যে আপনি এই নামটা কেন নিয়েছেন, এটা সিনেমার নাম, বইয়ের নাম থাকতে পারবে না, ঠিক আছে, সিনেমার নামও আমি কেন নিব, আলাদা করে তো একটা নাম হওয়া উচিত। তিনি বললেন না, এই গল্পটা এই বইয়ের বা এই উপন্যাসের গল্প এই নামের সঙ্গেই যায়। তার মানে কি সিনেমা যে আরেকটা গল্প, তাহলে ওই গল্পের সঙ্গে কিভাবে একই নাম গেল? সেটাই। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, খুবই চমৎকার করে আপনি কথা বলেন, ভালো লাগে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার আগামী বইগুলোর জন্য, এবং নতুন নতুন বই আমরা উপহার পেতে চাই। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, আর দর্শকের জন্য শুভকামনা যারা আমাদের দেখলেন এতক্ষণ। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।